বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। বিদ্যালয় মোদের বিদ্যালয়, এখানে সভ্যতারই ফুল ফোটানো হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ইনশাল্লাহ ভালো আছো। তো আমি ইনশাল্লাহ ভালো আছি। আমরা আজকে আলোচনা করব বিষয় ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, শ্রেণী নবম দশম, অধ্যায় পঞ্চম। তো অধ্যায় থেকে আমরা একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যা আমরা দুইটা নিয়ে আলোচনা করব। গাণিতিক সমস্যাগুলো এখানে দেওয়া আছে, যেমন এই যে গাণিতিক সমস্যাটা, এটা সকল বোর্ড 2015-তে আসছে। আমি সাহেব 4 লক্ষ টাকা দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগ করার কথা ভাবছেন। এমত অবস্থায় তিনি শৈলী ও শোভা নামের দুটি প্রকল্পের 5 বছরের আয় ব্যয় প্রাক্কলন করে নিচে তথ্যাদি পান। এখানে দুইটা প্রকল্প, একটা হলো শৈলী আর একটা হলো কি শোভা। দুইটা প্রকল্পর এখানে এই নগদ প্রবাহগুলো দেওয়া আছে, অর্থাৎ এখানে কিন্তু তোমার আইডি দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে এই প্রশ্ন হচ্ছে শৈলী প্রকল্পের পেব্যাক সময় নির্ণয় করো, ও আর গহ বলছে কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত বলে তুমি মনে করো। তো এখানে আমরা প্রথমে শৈলী প্রকল্পটা বের করব, ঠিক আছে? প্রকল্পের পেব্যাক সময়টা বের করব। তো পেব্যাক সময়টা বলতে আমরা কি বুঝি, যে আমরা যে টাকাটা বিনিয়োগ করি, হ্যাঁ, যেই টাকাটা আমরা বিনিয়োগ করব প্রকল্পের মধ্যে, এই টাকাটা কত সময়ের মধ্যে এটা ফিরে আসবে, ওই সময়টা কিন্তু বলে কি পেব্যাক সময়। তো আমরা ওই সময়টা বের করার চেষ্টা করব যে কিভাবে। তো আমরা জানি যে পেব্যাক সময় নির্ণয় করে কি সূত্র আছে, এই সূত্র অবশ্যই আমরা আশা করি যে সবাই জানি, আর না জানলে অবশ্যই জেনে নেব। তো আর গহতে এসে আমরা যখন শোভা প্রকল্পটা বের করব, তখন দুইটা প্রকল্পের মধ্যে আমরা কম্পেয়ার করব, যেটা কম সময়ের মধ্যে যেই প্রকল্পটার মাধ্যমে আমরা কম সময়ের মধ্যে আমাদের যে ইনভেস্ট 4 লক্ষ টাকা, এই টাকাটা আমরা পেয়ে যাব, ওইটাকে আমরা ধরে নেব যে এই প্রকল্পটি আমাদের গ্রহণ করা উচিত। যে কম সময়ের মধ্যে আমরা কী করতে পারি, আমাদের যে মূলধন পুঁজিটা, হ্যাঁ, সেই বিনিয়োগকৃত টাকাটা চলে আসবে। তো আমরা শুরু করব। আর পরবর্তীতে আরেকটা অঙ্ক আছে, জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এটা এসেছিল। তো এটা আমরা পরবর্তীতে দেয়া করব। এখন আমরা শুরু করি প্রথম যে সমস্যাটি, এই সমস্যাটি আমরা প্রথমত আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে আমরা প্রথমেই কী করব, গ প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। তো আমার পরিচয়টা ইনশাল্লাহ দিয়ে নেই। সমস্যাটি আলোচনা করার পূর্বে, আমার নাম হচ্ছে মোহাম্মদ বাসির আহমদ, সিনিয়র সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, মেটাঙ্গর BRIM উচ্চ বিদ্যালয়। আমি জানি, আশা করি যে তোমরা সবাই জানো, তারপর আমার পরিচয়টা দিয়ে দিলাম। তো চলো শিক্ষার্থীরা, আমরা কী করি, আমাদের যেই মূল আলোচনা আমরা মূলের জন্য শুরু করি। প্রথমে আছে এখানে, প্রথমে আমরা কী করব, শৈলী প্রকল্পের যে পেব্যাক সময়, এটা নির্ণয় করব। প্রথমে আমরা নির্ণয় করব শৈলী প্রকল্প। শৈলী প্রকল্পের পেব্যাক সময় আমরা নির্ণয় করব। তো এখানে আমরা একটা ছক আঁকবো। প্রথমে এইটা হচ্ছে বছর, তারপরে হচ্ছে এখানে আমরা আরও দুইটা ঘর আঁকবো। যেমন প্রথমটাতে আমরা দেখাবো যে বছর, তারপরে এখানে দেখাবো কি নগদ প্রবাহ। এখানে হচ্ছে ক্রমযোজিত নগদ প্রবাহ। আমরা দেখব যে বছর কটা, 1 2 3 4 5টা, 5 বছর, ঠিক আছে? তাহলে 5 বছর আমরা এখানে
ছকটা এখানে 1 2 3 4 5 6 প্রথম আমরা দেব 0। হ্যাঁ, 0 বছর মানে কি 0 বছরে তো অর্থাৎ আমরা এটা শুধু বিনিয়োগের বছরটা যে শুরুটা আমরা এখানে প্রথমটাতে প্রথম কোটাতে আমরা 0 বছর দেব এবং আমরা বিনিয়োগকৃত টাকা কত 4 লক্ষ টাকা। এই টাকাটা আমরা এখানে প্রথমে লিখব। হ্যাঁ, তাহলে কত 4 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা। এই টাকাটা কি নগদ প্রবাহ আমরা শুরু করছি। হ্যাঁ, বিনিয়োগের যে টাকাটা, তো প্রথম বছর এই 1 2 3 4 5 প্রথম বছর এখানে বিনিয়োগ কত? প্রথম বছর হচ্ছে এই শৈলীটা যেটা এটা হচ্ছে প্রথম বছর 1,55,000। তো আমরা এখানে লিখবো 1,55,000। তাহলে 1,55,000 4 লক্ষ থেকে যদি 1,55,000 টাকা বাদ যায়, হ্যাঁ, প্লাসেরটা যদি বাদ যায় তাহলে কত থাকে এখানে? 4 লক্ষ বিয়োগ 1,55,000 থাকে 2,45,000। তাহলে 4 লক্ষ থেকে 1,55,000 গেলে এখানে আরও থাকে কত? আরও মাইনাসের 2,45,000 টাকা থাকে। ঠিক আছে, দ্বিতীয় বছর এখানে টাকা আছে 1,70,000। 1,70,000 দ্বিতীয় বছর হচ্ছে কত? 1,70,000। তাহলে 1,70,000 2,45,000 থেকে এখন 1,70,000 গেলে থাকে কত? 2,45,000 বিয়োগ 1,70,000 থাকে কত? শুধু 75,000। হ্যাঁ, তাহলে থাকে -75,000। তারপরে তৃতীয় বছর দেখা গেছে, তৃতীয় বছর হচ্ছে 1 লক্ষ টাকা। তৃতীয় বছর হচ্ছে কত? 1 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে এখানে আমরা লিখবো যে 1 লক্ষ যদি মাইনাসের 75,000 জায়গা প্লাসের 1 লক্ষ থেকে দেয়, তাহলে এখানে প্লাসের কত থাকে? 25,000 টাকা। ঠিক আছে, যে এখানে যেহেতু প্লাসের সংখ্যাটা বড় হয় মাইনাসের সংখ্যাটা ছোট হয়, এই জন্য তো প্লাসের সংখ্যা বড় হলে এখানে প্লাস। আর এটা হচ্ছে কি মাইনাসের সংখ্যাগুলো বড় হওয়ার কারণে কিন্তু এখানে মাইনাস আমরা দেখাইছি। তারপরে এখানে আমরা লিখতে পারি পরেরটা 4 নাম্বার হচ্ছে কত? 1,50,000। চতুর্থ বছর হচ্ছে 1,50,000। তাহলে এটাও প্লাসের এটাও প্লাসের, তাহলে এখানে কত হবে? 1,75,000। তারপরে আছে পঞ্চম বছর হইলে 1,65,000। বুঝলে, তাহলে 1,75,000 আর 1,65,000 কি দুইটাই যোগ হয়ে যাবে। তাহলে 1,65,000 যোগ 1,75,000 3,40,000। 3,40,000। তো এখন আমরা কি করব? এখন আমরা পেব্যাক সময়ের সূত্রটা লিখব। সূত্র লেখার পরে তারপরে এখান থেকে সূত্র অনুযায়ী আমরা মানগুলো বসাবো। তো এখানে আমরা লিখব যে পেব্যাক সময় সমান পেব্যাক সময় সূত্রটা কি? পেব্যাক সময় সূত্রটা হচ্ছে এ প্লাস এখানে আমরা লিখব কি NCO মাইনাস সি ডিভাইডেড বাই ডি। এটা হচ্ছে কি মূল সূত্রটা। তো এইখানে যে আমরা সূত্র যদি লিখি, এ বলতে এখানে কি বোঝায়? এ বলতে বোঝাবে সম্ভাব্য বছর, অর্থাৎ সর্বশেষ যেই মাইনাসের সংখ্যাটা আসবে, আমরা সর্বশেষ যে মাইনাসের সংখ্যাটা এই সংখ্যাটার আমরা ধরবো কি? তো এই যে সর্বশেষ যে মাইনাসের সংখ্যাটা আসবে এটার বরাবর যে বছর আমরা পাবো ওইটা হচ্ছে কি সম্ভাব্য বছর। অর্থাৎ এখানে এর মান হচ্ছে কত? 2। এর মান হচ্ছে 2। আমরা খেয়াল রাখবো কি বারবার বলতেছি যে সবশেষ যে মাইনাসের সংখ্যাটা আসবে এই মাইনাসের সংখ্যাটা এখানে সবশেষ কোনটা? এই যে মাইনাস এই যে সবশেষ মানে এটার বরাবর যেই বছরটা থাকবে এখানে কি দেখতে পাচ্ছি আমরা? 2। তাইলে সর্বশেষ মাইনাসের সংখ্যাটা দিয়ে কর্মযোজিত নগদ প্রবাহের ঘরের মধ্যে সর্বশেষ যে মাইনাসের সংখ্যাটা ওইটার বরাবর যেই
বছরটা দেখবো, এটা হলো সম্ভাব্য বছর, অর্থাৎ এর মান হবে কত 2। আর NCO মাইনাস সি, এই যে NCO মাইনাস সি, এটা হলো কি, এটা হলো আসলে এই NCO মাইনাস সি বলতে বোঝাবে যে সর্বশেষ মাইনাসের যে সংখ্যাটা, সর্বশেষ যে মাইনাসের সংখ্যাটা, এটা হলো NCO মাইনাস সি বলতে আমরা বুঝবো সর্বশেষ মাইনাসের সংখ্যাটা। তাহলে এখানে কত 75,000। তারপরে ডি বলতে বোঝাবে কি, ডি বলতে বোঝাবে সর্বশেষ মাইনাসের সংখ্যাটার বরাবর আমরা জানি যে এখানে সম্ভাব্য বছর কত হচ্ছে 2। তো সম্ভাব্য বছরের পরের বছরের যে নগদ প্রবাহ, ঠিক আছে, এইটা হচ্ছে ডি। তাহলে সম্ভাব্য বছর 2, এটার পরের বছর কত 3, 3-এর নগদ প্রবাহ কোনটা 1 লাখ। তাহলে আমরা লিখবো এখানে 1 লাখ, 1 লাখ, ঠিক আছে। তাহলে 2 যোগ, তাহলে বিষয়টা আমরা কি বুঝতে পারছি কিনা? হ্যাঁ, তাহলে আমি কি বলছি, এখানে ডি বলতে বোঝাবে সর্বশেষ মাইনাসের সংখ্যার বরাবর যে আমরা সম্ভাব্য বছর যেটা ধরছি 2, হ্যাঁ, এই 2, এটার পরের বছরের নগদ প্রবাহ হচ্ছে কি ডি। তাহলে এইখানে কিন্তু এই যে 1 লক্ষ টাকা আমি লিখছি, তো 1 লক্ষ টাকা। এখন কী করবো, 1 লাখ দিয়ে 75,000 আমরা ভাগ করবো, 75,000, তারপরে ভাগ করবো আমরা 1 লাখ দিয়ে। 1 লাখ দিয়ে ভাগ করবো, তাহলে কত আসে 0.75, 0.75। তাহলে এখানে আসতেছে যোগ করি, তাহলে 2.75 কি লিখবো বছর। তাহলে আমরা পেলাম যে গৌরোত্তর শৈলী প্রকল্পের পেব্যাক সময় আমরা কত পেলাম 2.75 বছর, ঠিক আছে। তো আমরা এটা একটু লিখে রাখি, হ্যাঁ, আমরা এটা একটু লিখে রাখি 2.75, অর্থাৎ 2.75 বছর আমরা পাইলাম। তো এটা গেল গৌরোত্তর। এখন আমরা শোভা প্রকল্পটা অর্থাৎ গহরটা বের করব। গহরটা বের করব, ঠিক আছে। তো গহরটা বের করলে এখানে আমরা এটা মুছে নিই। গহতে হইল শোভা প্রকল্প, শোভা প্রকল্প। তো এখানে প্রথমে আমরা একটা ছকটা এঁকে নেই। প্রথমে 1 2 3 4 5 6। তাহলে এটা হবে কি বছর 0 1 2 3 4 5। তাহলে এখানে হবে নগদ প্রবাহ, তারপরে এখানে হলো ক্রমযোজিত নগদ প্রবাহ। মাইনাস 4 লক্ষ ইনভেস্ট ঠিকই আছে, একই মাইনাস 4 লক্ষ, হ্যাঁ ইনভেস্ট কিন্তু একই। তো এখানে শোভা প্রকল্পের টাকার আমরা লিখবো, শোভা প্রকল্পের প্রথম কত আছে 1,35,000। তাহলে আমরা এখানে লিখবো তো 1,35,000। তাহলে 4 লক্ষ থেকে 1,35,000 গেলে কোথায় কত 4 লক্ষ বিয়োগ 1,35,000 থাকে 2,65,000। তাহলে মাইনাস 2,65,000। এখানে আমরা মাইনাস দিচ্ছি কেন, কারণ মাইনাসের সংখ্যাটা তো বড়, আমরা এটা ধরি বা এটা ধরি। এখানে মাইনাসের সংখ্যাটা হচ্ছে বড়, প্লাসের সংখ্যাটা হচ্ছে ছোট। তো মাইনাসের সংখ্যা বড় হইলে যেই চিহ্নটা বড় হবে, ওইটা চিহ্নের সংখ্যাটা বড় হবে, ওই চিহ্নটাই দিতে হবে। তো প্লাস হইলে তো আর প্লাস চিহ্ন দেওয়া লাগে না, কোনো চিহ্ন না থাকলে বোঝা যায় এটা প্লাস চিহ্ন অর্থাৎ যোগ চিহ্ন। আর মাইনাসের যেটা, এটা অবশ্যই মাইনাস চিহ্ন দিতে হবে। আচ্ছা, তারপরে আমরা দ্বিতীয় বছরে দেখতেছি কত 2 লক্ষ টাকা। দ্বিতীয় বছর হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে মাইনাসের 2,65,000 থেকে 2 লক্ষ, প্লাসের 2 লক্ষ গেলে থাকে কত শুধু 65,000 থাকে।
তারপরে তৃতীয় বছরে দেখা যাচ্ছে কত 1,30,000, 1,30,000, তাহলে 65,000 1,30,000 কত হবে? তাহলে এটা তো সরি 65,000 যদি এই তো মাইনাসের 65,000, তো প্লাসের 1,30,000 থেকে মাইনাসের 65,000 থাকে কত? আরও প্লাসের 65,000 থাকে, আরও প্লাসের 65,000 থাকে। তারপরে হচ্ছে চতুর্থ বছরে এসে 1,50,000, 1,50,000, তাহলে এখন এটাও প্লাস এটাও প্লাসের, তাহলে 1,50,000 কত হইব? 2,15,000, দুইটা যোগ করলে হবে 2,15,000। তারপরে হচ্ছে 1,20,000, তাহলে 1,20,000 যে এটার সাথে যোগ করি তাহলে কত হবে? 1 2 3 লাখ, 3,35,000। এখন আমরা আবার কি করবো? পেব্যাক সময় সূত্রটা আবার লিখবো। পেব্যাক সময় সমান সমান এ প্লাস NCO মাইনাস সি ডিভাইডেড বাই ডি। তাহলে এ বলতে আমরা কি বুঝবো? আগেরটা নিয়মই সর্বশেষ মাইনাসের সংখ্যা কত দেখেছি আমরা? 65,000। তো এইটার বরাবর এখানে কত হচ্ছে? 2, তাহলে এর মান কত? 2, সম্ভাব্য বছর আমরা কত বললাম? 2। তারপরে হচ্ছে NCO মাইনাস সি বলতে বোঝাবে কি? সবশেষ মাইনাসের সংখ্যাটা। তাহলে এখানে কত? 65,000, 65,000। তারপরে এই 65,000 এইটার সম্ভাব্য বছর কত? 2, 2 এর পরের বছরে নগদ প্রবাহ কত? 1,30,000, 1,30,000। হ্যাঁ, সেম আগেরটা নিয়ম। তাইলে এখন আমরা 65,000 ভাগ করব। 65,000 ভাগ 1,30,000, 0.5, 0.50। হ্যাঁ, অর্থাৎ 5-এর 0.5 আসে। তো 5-এর পরে এনে 0 দিচ্ছি কেন? শুধু 2 ঘর বোঝানোর জন্য। এই 0 আসলে না দিলেও চলে, 2 ঘর বোঝানোর জন্য দিচ্ছি আমরা। তাইলে এখানে যোগ করলে কত আসবে? 2.50 বছর। তাহলে এখন আমরা যদি দুইটা কম্পেয়ার করি, আমরা প্রথমে বের করছি শৈল প্রকল্পে। শৈল প্রকল্পে দেখলাম কি যে এখানে আছে এই আমরা পাইছিলাম 2.75 বছর, আর শুভা প্রকল্পে আমরা গেলাম 2.50 বছর। তার মানে এটা কম, অর্থাৎ শৈলী থেকে শুভা প্রকল্পে সময়টা কম লাগবে। যে আমার যে ইনভেস্টকৃত টাকাটা যেটা আমরা বিনিয়োগ করছি প্রকল্পের মধ্যে, ওই টাকাটা ফিরে আসতে আমার কম সময় লাগবে। শুভা প্রকল্পের সময়টা লাগবে কি? কম। তো সেই তো আমরা কী করব? আমাদের কোন প্রকল্পটি গ্রহণ করা উচিত? তাহলে আমরা দুইটার মধ্যে কল্পনা মানে যদি কম্পেয়ার করি, তুলনা করি, তাহলে দেখা যাচ্ছে যে শুভা প্রকল্পটি গ্রহণ করা উচিত। তো আমরা এখানে শুধু জাস্ট এটা লিখে দিব যে উভয় প্রকল্পের মধ্যে তুলনা করলে দেখা যায় শুভা প্রকল্প প্রকল্পই গ্রহণ করা উচিত, যেহেতু কম সময়ের মধ্যে বিনিয়োগকৃত টাকা ফেরত আসবে। যেহেতু কম সময়ের মধ্যে বিনিয়োগকৃত টাকা ফেরত আসবে, অর্থাৎ দুইটার মধ্যে এই শুভা প্রকল্পে মধ্যে সময় কম লাগবে বিনিয়োগকৃত টাকা ফেরত আসতে। তো আশা করি যে তোমরা পেব্যাক সম্পর্কে ধারণাটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তো আমরা এইভাবে কী করতে পারবো? পেব্যাক সময়টা আমরা নির্ণয় করতে পারবো। তো আমরা পেব্যাক সময়ের এই সূত্রটা মনে রাখবো। আর এইটা যদি আমরা এই তথ্যগুলো এগুলো দেওয়া থাকলে আমরা তথ্যগুলো এইভাবে সাজিয়ে লিখে আমরা যদি প্র্যাকটিস করে অনুসরণ করি, তাহলে ইনশাল্লাহ আশা করি যে আমরা সফল হবে এবং আমরা এই গাণিতিক সমস্যাগুলো ইনশাল্লাহ অবশ্যই সমাধান করতে পারবো। আর এখানে যেই অঙ্কটা দেওয়া আছে জয়পুরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, এই অঙ্কটা তোমাদের বাড়ির কাজ হিসেবে দেওয়া রইল। আমি ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা
এই যে গড় মুনাফার হার নির্ণয়ের, যদিও পূর্বে আমি ক্লাস দিয়েছি, আবার আমরা প্র্যাকটিস অনুশীলনের সাথে আমরা কী করবো, আবার ক্লাস দিব। তো এটা তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিলাম, তোমরা চেষ্টা করবা। পরবর্তীতে আমি আবার এই ধরনের গাণিতিক সমস্যা নিয়ে ইনশাআল্লাহ ক্লাস দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই ইনশাআল্লাহ ভালো থেকো। আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।